একটি বিতর্কিত সংস্থাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। সেই সংস্থাটি মোট যত পর্যবেক্ষক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন তার 1/5 নিয়োগ দিয়েছে। এ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। কী সে বিতর্ক? নির্বাচন কমিশনই বা কী বলছে? এ নিয়েই আজকে সংবাদ বিশ্লেষণ রয়েছে। আমি আব্দুল্লাল হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর হেড অফ ডিপ নিউজ রাজীব আহমেদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, এই যে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, এদের কাজ কি, আর নির্বাচন পর্যবেক্ষণ কেন জরুরি? নির্বাচনে দেশি বিদেশি পর্যবেক্ষণকারী সংস্থা থাকে। তাদের কাজ হলো নির্বাচনটা গ্রহণযোগ্য হলো, সুষ্ঠু হলো কিনা সেটার সনদ দেয়া, মানে সেটা সার্টিফাই করা। তারপর নির্বাচন যদি বিতর্কিত হয়, নির্বাচন যদি সুষ্ঠু না হয়, গ্রহণযোগ্য না হয়, সেটাও তারা বলে। এবং এটার খুব একটা মূল্য আছে। বিদেশি সংস্থাগুলো যারা আসে নির্বাচন পর্যবেক্ষণে, তারা এসে যদি বলে যে বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয় নাই, এই নির্বাচন ভালো হয়নি, তখন সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আবার দেশীয় পর্যবেক্ষণ সংস্থাকারী সংস্থাগুলো বা এখানে যারা কাজ করে তারা যদি বলে যে নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই, তাহলে কিন্তু সেই নির্বাচন বিতর্কিত হবে। আবার বিতর্কিত নির্বাচনকে তারা যদি বলে যে না, নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, তাইলে কিন্তু এটা একটা অন্যরকম প্রভাব ফেলে। তো আমরা অতীতে দেখেছি যে বিতর্কিত নির্বাচনগুলো 3টা হয়েছে, একতরফা এবং পাতানো নির্বাচন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সরকারের ঘনিষ্ঠ কিছু নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা তারা নির্বাচনকে ভালো হয়েছে বলে সার্টিফাই করেছে। আর বিদেশ থেকে কিছু পর্যবেক্ষণকারী সংস্থা নিয়ে আসা হয়েছে যারা আসলে সরকারেরই লোক ছিল বা সরকারের মদদেই এসছিলেন, তারা কিন্তু এসে বলেছেন যে নির্বাচন ভালো হয়েছে। কিন্তু নির্বাচনগুলো ভালো হয় নাই সেটা তো এখন স্পষ্ট। প্রথম আলোতে আজকের যে প্রধান প্রতিবেদন ছাপা হয়েছে সেটি একটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিয়ে। সেই সংস্থা সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ দিচ্ছে। তারা কারা আসলে এবং কেন বিতর্ক তৈরি হচ্ছে এটা নিয়ে? প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম হলো পাশা, কিন্তু পূর্ণ নামটা হলো পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট। এটার কার্যালয় হলো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামে। এটার যিনি পরিচালক সৈয়দ হুমায়ুন কবির। আমরা গিয়ে দেখেছি যে প্রতিষ্ঠানটির কর্মকর্তা তিনি একাই, এবং তার বাসায় একটা ফ্লোরে, একটা তলায়, দোতলায় একটা বাসার উপরের তলায় একটা কক্ষে, সেটার একটা সাইনবোর্ড ঝোলানো সামনে, এবং এই প্রতিষ্ঠানটা সেখানে চলে। অতীতে এই প্রতিষ্ঠানটা কখনো অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে কখনো কখনো নির্বাচন পর্যবেক্ষণের কাজ করেছে, কিন্তু এবার তারাই নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রায় 10,000 পর্যবেক্ষক নিয়োগ দেবেন। এবং আপনার একটা জিনিস মনে রাখার মতো যে 81টি দেশি সংস্থা এবার নির্বাচন পর্যবেক্ষণ করবে, এবং তারা 55,454 জন পর্যবেক্ষক নিয়োগ দিবেন, যার মধ্যে পাশারই আছে 10,559 জন। তার মানে হলো মোট দেশি পর্যবেক্ষকের প্রায় 19% তারা নিয়োগ দিচ্ছে। কিন্তু সেই প্রতিষ্ঠানটার কর্মকর্তা একজন, উনি নিজে, এবং অতীত অভিজ্ঞতা সুখকর নয়, এবং মানে চালচুলোহীন প্রতিষ্ঠান বলতে পারেন। সেই প্রতিষ্ঠানটাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। একটা জিনিস বলে রাখা ভালো যে প্রথম ধাপে কিন্তু ওরা নির্বাচন কমিশন 66টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়। সেই পর্যবেক্ষক সংস্থায় তখন কিন্তু পাশার নাম ছিল না। দ্বিতীয় ধাপে ডিসেম্বরে, মানে শেষ ধাপে, 15টি সংস্থাকে ইসি নিবন্ধন দেয়। তার মধ্যে এই পাশা রয়েছে। এবং পাশাটা আপনাকে আগেই বললাম যে সবচেয়ে অখ্যাত এবং সবচেয়ে চালচুলোহীন একটা প্রতিষ্ঠান, সেটা সবচেয়ে বেশি নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ দিবে, এটা নিশ্চয়ই বিস্ময়কর এবং প্রশ্নের উদ্যোগ করে। আপনি বলছিলেন যে পাশা অতীতেও নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছিল। অতীতে কি তাদের নিয়ে কোনো বিতর্ক আছে? হ্যাঁ, বিতর্ক আছে তো। তারা আপনার নির্বাচনের পর্যবেক্ষণে কার্ড বিক্রি করেছে 1,000 টাকা 2,000 টাকা দিয়ে, এই অভিযোগ আছে। নারীদের নিয়োগ দেওয়ার নাম করে তারা নানা অনিয়ম করেছে, সেই অভিযোগ আছে। এবং স্থানীয় পর্যায়ে এই প্রতিষ্ঠানটা, আমরা যতজনের মানুষের সাথেই কথা বলেছি, তারাই এই প্রতিষ্ঠান সম্পর্কে ভালো কথা বলেননি, এবং এদের যে সক্ষমতা নেই সেটা স্পষ্ট। এখন হঠাৎ করে ইলেকশন কমিশন তাদের কেন সবচেয়ে বেশি পর্যবেক্ষক নিয়োগ দেওয়ার সুযোগ দিল, এটা ঠিক বোঝা যাচ্ছে না। তারা আসলে টাকা কোথায় পাবে? আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে পর্যবেক্ষণের জন্য যে প্রশিক্ষিত পর্যবেক্ষক দরকার, এই প্রশিক্ষণের ব্যবস্থা কি তারা করছে?
আসলে ওদের কোনো প্রশিক্ষণ নেই এবং প্রশিক্ষণ দিতে পারবেন কিনা সেটাও কোনো সম্ভাবনা নেই। কারণ হলো দেখেন, নির্বাচনের বাকি আর কয়েকদিন, কি প্রশিক্ষণ দিবেন 10,000 10,500 লোককে, সেটা ঠিক বোঝাও যাচ্ছে না। ইসির নিবন্ধন পাওয়া যে সংস্থাগুলো, তারা বিভিন্ন দাতা সংস্থা বা ইউরোপীয় ইউনিয়নের কাছে অর্থ চেয়ে আবেদন করেছে। তারা অর্থ দিলে সেখান থেকে তারা খরচ করবে, না হলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দায়িত্ব পালন করবে। এখন টাকা আজকে হলো গিয়ে নির্বাচনের বাকি আর অল্প কয়েকদিন, এক সপ্তাহের মতো, মানে আগামী বৃহস্পতিবার নির্বাচন। এই সংস্থাটি যেসব আসনে পর্যবেক্ষণ করবে সেসব আসনে কি কোনো নির্দিষ্ট প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে? দেখেন, আসনগুলো আমরা বিশ্লেষণ করেছি। এখানে একটা জিনিস লক্ষণীয়, যে আসলে যেসব এলাকায় একটা রাজনৈতিক দলের ভালো করার সম্ভাবনা বেশি, সেই আসনগুলোতেই কিন্তু পর্যবেক্ষণ করবেন বলে দেখা যাচ্ছে। দেখেন, লালমনিরহাটের রংপুরে, কুড়িগ্রামে, গাইবান্ধায়, নওগাঁয়, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, যশোর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকার 2টা, সুনামগঞ্জ, সিলেট এবং মৌলভীবাজারের আসনগুলো, হবিগঞ্জের আসনগুলো তারা পর্যবেক্ষণ করবে। একটা প্রবণতা দেখি, যে আমার জেলা বরিশালের যে আসনগুলো, সেখানে একটা রাজনৈতিক দলের ভালো করার সম্ভাবনা তুলনামূলক কম অন্য জায়গার থেকে। ওখানে কিন্তু এদের কোনো পর্যবেক্ষণ নেই, কিন্তু এরা পর্যবেক্ষণ করতে যাচ্ছেন পটুয়াখালীর 4টি আসন, যেখানে ওই দলটির ভালো করার সম্ভাবনা আছে। এখন এটা কি কাকতালীয় না ইচ্ছে, মানে বাছাই করে এইসব আসন নেওয়া হয়েছে, সেটা আসলে এখনো জানা যাচ্ছে না। কিন্তু প্রবণতাটা দেখলে মনে হয় যে যে একটা রাজনৈতিক দলের ভালো করার সম্ভাবনা আছে, সেই সব আসনই তারা পর্যবেক্ষণ করছে। আবার এটাও বলা যায় যে এইসব আসনে লড়াইটা শক্তিশালী হবে, সেদিক থেকে তারা এই আসনগুলো বেছে নিয়েছেন কিনা সেই ব্যাখ্যা অবশ্য ওই ভদ্রলোক দেননি। এই যে নির্বাচন কমিশন এই একটি প্রতিষ্ঠানকে এত সংখ্যক পর্যবেক্ষক নিয়োগের যে সুযোগ দিল, নির্বাচন কমিশনের ব্যাখ্যা কি? নির্বাচন কমিশন বলেছে যে প্রয়োজনীয় শর্ত পূরণের পরেই সংস্থাগুলোকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। নিবন্ধিত সংস্থাগুলোই পর্যবেক্ষক মোতায়েনের পরিকল্পনা করছে। এতে কোনো রকম বার্তাই মনে হয়নি। নির্বাচন কমিশনের সচিবের কথা বলছি। ইসি সচিব বলেন, আমি কোট আনকোট বলি, এখন আপনি যদি মনে করেন যে তারা যথাযথ নয়, আপনি তথ্যটা দেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। মানে আমাদের প্রতিবেদককে উনি এই কথাটা বলেছেন। আচ্ছা, আপনি বলছিলেন যে অতীতেও এই পর্যবেক্ষক নিয়ে বিতর্ক হয়েছে, এবারের নির্বাচনেও কি বিতর্ক হতে যাচ্ছে? দেখেন, 2014 সালের যে 5 জানুয়ারি নির্বাচনটা হলো, সেটা একটা কলঙ্কিত নির্বাচন ছিল এবং প্রথম আলোতে আমরা শিরোনাম করেছিলাম, জাল ভোট, কলঙ্কিত নির্বাচন। 153 জন আগেই জিতে গেছে। 2018 সালের যে নির্বাচনটা হলো, সেটাকে বলা হয় রাতের ভোট, মানে আগের দিন রাতের বেলা ভোট হয়ে গেছে এবং সেটা সেই নির্বাচনকারীর দায়িত্ব পালনকারীরা এখন যে অনুসন্ধান কমিটি হয়েছিল, তদন্ত কমিটি হয়েছিল, তাদের কাছে স্বীকার করেছেন। এবং 24 সালের নির্বাচন, যেটা দামি নির্বাচন হিসেবে পরিচিত, সেখানে কিন্তু আপনার হলো গিয়ে বিএনপি এবং জামায়াতে ইসলামী এরা যোগদান করেনি এবং এটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দামি প্রার্থীদের মধ্যে ভোট হয়েছে বলা হয়। এখন 2024 সালের নির্বাচনের কথা যদি আমরা বলি বা বলি, যে দেখেন, গতবার নির্বাচনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কানাডার নাগরিক তানিয়া ফস্টার সহ বেশ কয়েকজন নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে এসেছিলেন। তাদেরকে নিয়ে এসেছিলেন আবেদ আলী নামে এক ব্যক্তি, যিনি ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, 2টি পর্যবেক্ষক সংস্থা ছিলেন। এই আবেদ আলীর ইলেকশন মনিটরিং ফোরাম সেটা কিন্তু ব্যাপকভাবে বিতর্কিত, তখন আমরা কিন্তু রিপোর্ট করেছিলাম। তো তানিয়া ফস্টার এখানে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে উল্লেখ করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে রয়টার্সকে ভিন্ন বক্তব্য দিয়েছিলেন। তো ওই বিষয়টা নিয়ে মাহবুব তালুকদার, যিনি নির্বাচন কমিশনার ছিলেন, তিনি কিন্তু বলেছেন কি, তাকে আমি কোট আনকোট বলি, ভোটে একজন বিদেশি পর্যবেক্ষক নিয়ে যা ঘটেছে তাকে পর্যবেক্ষণ কেলেঙ্কারি আখ্যা দেওয়া যায়। তো অতীতের নির্বাচনে কিন্তু এরকম হয়েছে, খুবই বিতর্কিত, এবং এবারও আমরা দেখছি যে সেরকম একটা বিতর্কের জায়গায় বিষয়টা যাচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন কিছু বিতর্ক তৈরি করেছে। একটা হলো আপনার পোস্টাল ব্যালট নিয়ে। এবার আমরা দেখলাম যে নির্বাচন পর্যবেক্ষণে যারা দায়িত্বে আছে, তাদের ক্ষেত্রেও একটা বিতর্ক উঠেছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ সহ নানা বিষয়ে সংবাদ বিশ্লেষণ নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির হব। আমাদের সঙ্গেই থাকুন ভালোর সাথে, আলোর পথে।